শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, মহানগর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের নেতৃবৃন্দ এবং আমি সহ কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা তো কর্মী, হ্যাঁ, তোমরা নেতা। যাই হোক, আমি একটু খুব বিপাকে আছি। কীভাবে বিপাকে আছি সেটা হচ্ছে যে গত কাজিম ভাই এখানে আছে না? কাজিমুদ্দিন সাহেব, ও পিছিয়ে বলছি। হ্যাঁ, আপনি ওখানে যাবেন কেন? বন্ধ থানা আওয়ামী লীগের সেক্রেটারি তো মুন্না, তোমরা এদিকে এসে পড়ো। তো যাই হোক, আমি রাজনীতিটা এই কারণে করি যে রাজনীতির জন্য রাজনীতি করি, কোনো কিছু পাওয়ার জন্য রাজনীতি করি না। আমরা যখন রাজনীতি আসি, আমরা তখন অনেক অল্প বয়স, তো অনেক ছোট। আমি, বাদল, খোকন শাহ, আমরা এক ক্লাসেই পড়তাম সবাই, ক্লাস 7। প্রথম স্কুলে যা বক্তৃতা দিতেছে আমাদের উদ্দেশ্যে, তার আগে আমরা জড়িত হয়ে গেছি। আমার মনে আছে যে ৭৫ 15 আগস্ট জাতির জনককে হত্যা করা হয়, 17 আগস্ট আমার আব্বাকে গ্রেপ্তার করা হয়, গোলাম মোর্শেদ ফারুকী সাহেব সহ। তো গ্রেপ্তার করার পরে আমরা কিছু লোক, তখন অবশ্য বাদল খোকন ছিল না, আমি ছিলাম, আমলাপাড়ার আমাদের ডালিম ছিল, আমাদের এক বন্ধু উনি ছিলেন, আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবের ছেলে মনসুর ছিল, হামদাদের ডাইরেক্টর এখন, আর আরও 2 জন ছিল। এই 3 জন, আমরা 3টা সাইকেল নিয়ে আমরা 6 জন বার একাডেমি স্কুলে পোস্টার লাগাই রেখেছিলাম। তখন আমার মনে হয় মাস্টার সেপ্টেম্বর মাসে, হাতে লেখা পোস্টার। কি পোস্টারটা লেখা ছিল? বঙ্গবন্ধু হত্যার বিচার চাই। বার একাডেমি স্কুলের জনগণ ভাই এখানে বসা আছে, মনির ভাই আছেন, আমাদের হুদা ভাই আছেন, সবই আমাদের স্কুলের এক্স স্টুডেন্ট, এরা সবাই আমাদের বড় ভাই। তো তখন আমাদের হেডমাস্টারের সাথে ছিলেন, আল্লাহকে নিয়ে গেছেন দুনিয়ার থেকে, আমাদের ক্যাপ্টেন এনায়েত সাহেব। ক্যাপ্টেন এনায়েত সাহেব দেখলে, ওনারা যদি সামনে থেকে দেখতাম, তাতেই আমাদের বুকের হৃৎপিণ্ড বন্ধ হয়ে যেত ভয় ছুটে, যে এনায়েত স্যার যদি সামনে আসছে, আমাদের মনে হইতো যে কলিজা বন্ধ হয়ে গেছে, শ্বাস নিতে পারি না, এত ভয় পাইতাম, কারণ এত রাগী স্যার ছিলেন। ওই স্যারের সামনে দাঁড়ায় জীবনে কথা বলতে পারিনি, সাহস করে কোনোদিন বলতে পারি নাই যে কোনো একটা কথা, একটা প্রতিবাদ কিংবা একটা এইটা দরকার, এটা স্কুলে নাই, এরকম কোনো কথা বলার সাহস আমাদের জীবনেও ছিল না। আর তখন শিক্ষকদের প্রতি একটা আলাদা সম্মান ছিল, সম্মানের সাথে সাথে স্যারের প্রতি একটা ভয়ও ছিল, কারণ প্রচণ্ড মারত। যাই হোক, আমরা বিকালবেলায় গেলাম পোস্টার লাগাইতে। পোস্টার লাগাচ্ছি, লাগানো শেষ, লাগায় যখন ফেরত আসতেছি, এখন যে 300 শয্যা হাসপাতাল, খানপুর হাসপাতাল, এই হাসপাতালের কোনায় আমাদের জানি কারা আটকায় ফেলাইল। আটকানোর পর আমি বুঝলাম যে আমাদেরকে মারবে, পিটাবে। এরা কারা জানতাম না, তো অবশ্যই জামাত শিবির হবে, তখন রাজাকার হবে। তো কইল, আমাদেরকে বললো কি করলাম, এর মধ্যে পোস্টার যখন লাগাচ্ছি, তখন এনায়েত স্যার আসলেন। এনায়েত স্যার এসে জিজ্ঞেস করলেন, উপরে কারা? আমরা প্রথমে ঘাবড়ে গেলাম, পরে বললাম আমরা কারা? আমরা বললাম যে আমরা, সামনে গেলাম, আমি ডালিম আমরা সামনে গেলাম, মনসুর সামনে গেলাম। সামনে যাওয়ার পরে বলে, কি করো তোমরা স্কুল সন্ধ্যার সময়? আমরা বলি পোস্টার লাগাই স্যার। বলে কিসের পোস্টার? আমরা বললাম বঙ্গবন্ধু হত্যার বিচার চাই। আমার মনে হয় যে এনায়েত স্যারের মতো একজন শিক্ষক জীবনে এত বড় ধামাকা জীবনে খায় নাই। উনি দেখলাম যে ওনার চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল, উনি অবাক হয়ে আমাদের দিকে তাকায় আছে, আর্মি ক্যাপ্টেন ছিলেন, তো উনি আমাদের দিকে অবাক হয়ে তাকায় আছে যে বলে কি ছেলেগুলি, এই 7-8 বাচ্চারা পোস্টার লাগাইতে আসছে। উনি আস্তে করে অবাক হয়ে তাকায় বলল, চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। মানে উনি বাকরুদ্ধ হয়ে গেল ভয়ের ছুটে, ভয় কিংবা হোয়াট এভার ইট ইজ, ওনার ভিতরে কি কাজ করছে এক আল্লাহ জানে। একটা ধমকও দিল না, শুধু বলল চলে যাও।
তাড়াতাড়ি চলে যাও। আমরা সাইকেল নিয়ে বাইরে আসলাম, ধরা পড়ে গেলাম। কেন ধরলো, কারা ধরলো আজও চিনি না। আমি ডালিমরে বললাম আর মনসুরে বললাম তোরা আগা ভাগ, ওরা ওদের সাইকেল নিয়ে টানা দিল, আমি আটকে গেলাম। আমি ভাবলাম যে হয়তো আমার মারবে না, কারণ কেন মারবে না, আমার বাবা দুদিন আগে নেতা ছিল, একেন শামসুজ্জোহা সাহেব, খানপুর আমাদের বাড়ি, আমাকে বাড়ি ঘর। তখন জলাল ভাই কমিশনার, তখন কমিশনার, আপনি কমিশনার, সবই আমাদের বড় ভাই জসিম ভাই ছিলেন। হ্যাঁ, সব আমাদের বড় ভাইরা ওই এলাকায় তখন মোটামুটি সব নাম করা লোক, যারা আমাদেরকে কোলে পিঠে মানুষ করছে, বড় করছে। দেখলাম যে সেকেন্ড চান্স দিল না, প্রথমে এলো পাথরে থাপ্পড় শুরু করলো, পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে পিঠের মধ্যে সাইকেলটা ভাঙলো মারতে মারতে। তো শরীর ছিল ছোট, চিকন ছিলাম, বয়সও অল্প, বোধহয় জ্ঞান হারায় ফেললাম মার খাওয়ার পরে যখন জ্ঞান হারায় ফেললাম, তখন যখন জ্ঞান ফিরল, তখন মনে আছে আমার খানপুরে বাচ্চু ভাই, আমাদের বাচ্চু ভাই, কেউ বোধহয় আমাদেরকে তুলে নিয়ে বাচ্চু ভাইয়ের বাসায় নিয়ে গেছিল। এই বাচ্চু ভাইয়ের বাসায় যখন জ্ঞান ফিরল, জ্ঞান ফেরার পরে একটু শুশ্রূষা করে আমাকে এইসব বাসায় পৌঁছে দিয়ে গেল এই আমাদের বড় ভাইরা। এই হলো শুরু, শেষ এখনো হয়নি। অনেক চড়াই উতরাই পার হয়ে এই পর্যন্ত এসেছি। 16 জুন 2000 আগে মারাই তো গেছি, এক্সটেনশন লাইফ, 20 জন মানুষ নাই হয়ে গেছে সাথে। বাড়িতে আসি, না থাকার কথা, কেন বাড়িতে আসি জানি না। যদি নেত্রীর কথা বলতে হয়, তাহলে নেত্রী যে ভাষায় বলছেন সেই ভাষায় বলি। নেত্রী বললেন একদিন, যে কোনো একটা ঘটনা বলতে গেলাম, ষড়যন্ত্রের ঘটনা, আমি সংক্ষিপ্ত করি। উনি বললেন কোনো ষড়যন্ত্রই না। আনলাম তো কি? বললো মহা ষড়যন্ত্র। আনলাম কি করবো আপা? রাত 11:30টার সময়। বলে স্বামীর একটা কথা বলি। আনলাম বলেন। জি আপা বলেন। বলে এই যে এত বড় বোমা হামলা হয়েছে, তুমি মরেছো? আনলাম মরিনি। বলে আমাকে যে এতবার মারার চেষ্টা করা হলো, আমি কি মরেছি? আনলাম না, মরেননি। বলে 21 আগস্ট ঘটনা হয়েছে, মরেছি? আমি না, মরেননি। যেই কদিন বেঁচে আছো গরিব মানুষের জন্য কাজ করো। এইটাই আমার নেত্রী, এইটাই আমার জাতির জনকের কন্যা শেখ হাসিনা। যেদিন মৃত্যু আসা সেদিন হবে, মরে যাব। অভাব অনটনের ভিতরে বড় হয়েছি, জমিদারের ঘরে জন্ম নিয়েছি। 75-এর পরে যখন কিশোর থেকে যৌবনে পাড়া দিচ্ছি মাত্র, তখন ঘরে খাবার ছিল না। 75, 76, 77, 78, 79 একবেলা ভাত খাইছি, একবেলা খাইনি। মেজো ভাই সেলিম ওসমান, ওকে ধরে নিয়ে গেল বঙ্গবন্ধু হত্যাকারীরা, বুকে ছিদ্র করলো। বড় ভাই নাসিম ওসমান চলে গেল কাদের বাহিনীতে, বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে। বড় বোন নিগারাপা বিয়ে দিলাম মসজিদের ভিতরে, আরেক বোনের বিয়ে দিলাম মহিলা কলেজের মাঠের ভিতরে। 900 টাকার জন্য পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারিনি, আমি তখন কলেজের ভিপি। প্রচন্ড পাওয়ারফুল নেতা আমি তখন। ছাত্রলীগের নেতারা এত পাওয়ারফুল যে অনেক নেতার দাম ছিল না, তখন ভাত ছিল না। কারণ তুরান কলেজ তখন বাংলাদেশের একটা ফ্যাক্টর। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, তারপরে তুরান কলেজের অবস্থা, আমরা এই কলেজে ভিপি যাই। সেখানে যখন ফর্ম ফিল আপ করতে পারি না, বসে আছি, সবাই আমার সাথে করতে চায়। আজকে এই স্যার নাই, জীবনে কানাই চক্রবর্তী স্যার, সেই স্যার আসলেন, ডাকলেন, জায়গা পাঠালেন। আমাদের ক্যাশিয়ার ছিল তুরান কলেজের বিজনদাকে দিয়ে ডাইকা পাঠালো। হ্যাঁ, ডাইকা পাঠালেন, গেলাম, বললো সই কর। আমার বড় ভাই সেলিম ওসমান টাকার জোগাড়ে গেছেন, 900 টাকা, টাকা জোগাড় করতে পারতেছিলেন না। 71-এর পরে যারা যুদ্ধ করছে, রিয়েল যুদ্ধ, ওই যে বৈশা আছে, গেরিলা, জয়নাল সাহেব, ভাত নাই ঘরে, যারা অরিজিনাল মুক্তিযোদ্ধা, যাদেরকে আমি ছোটবেলা দেখছি, যারা যুদ্ধ করছে, 7 ভাই চলে গেছেন, অরিজিনাল যারা মুক্তিযোদ্ধা, তাদের ঘরে কিন্তু ম্যাক্সিমাম ভাত নাই। কারণ মুক্তিযুদ্ধ শেষ, তাদের দায়িত্ব শেষ, তারা ঘরে ঢুকে গেছে। আর যারা মুক্তিযুদ্ধ করে নাই, নারায়ণগঞ্জে যায়ও নাই, মুক্তিযুদ্ধ সাজছে, তারা কিন্তু এই 2%, 3% লোক লুটতরাজ করে মুক্তিযোদ্ধাদের যে সম্মান, সেটাকে নষ্ট করে দিল। লুটেরা হয়ে গেল, লুট করলো। তো ঠিক ওই সময় ওই রকম এক লুটেরা মুক্তিযোদ্ধা, ওই লুটেরা মুক্তিযোদ্ধার বাসায় আমার বড় ভাই গেল, যে বাচ্চু ভাই মার্ডার কেসের আসামি, যে বলল
শাহ আলম চৌধুরী, যে কয়টা টাকা দেন। আগে কাদের মিয়ার ডাইনিংয়ে কাজ করতো, পরে তো 17 কোটি টাকার মালিক, এখন বাংলাদেশে অনেক বড় লোক। তো বললো যে কয়টা টাকা দেন, বললো কত টাকা, বললো 900 টাকা। বলে কেন, বলে স্বামী পরীক্ষা ফর্ম ফিল আপ করতে হবে। সালম ভাই নাম ধরেই বলেছি। বললো যে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে 900 টাকা দিতেছি, কিছু জমা দিতে পারবা? সেলিম ভাই বুঝতে পারে নাই, কি জমা দিব? কিছু জমা দিতে হবে, বন্ধক রাখতে হবে। টাকাটা ফেরত দিবা কখন? টাকাটা ফেরত কখন দিবা? সেলিম ভাই কাছে আমার কাছে জমা দেওয়ার মধ্যে কিছু নাই, সেও তখন ইন্টারমিডিয়েট ছাত্র। তো বললো এক কাজ করো, একটা কিছু জমা দাও। ও বললো আমার কাছে জমা দেওয়ার কিছু নাই। করে তাহলে আমার কাছে টাকাও নাই। আমার বড় ভাই বিফল মনোনথে আর ওইখানে কলেজে আসতো না, আমি বসে রইলাম। বুঝলাম যে সেলিম ভাই টাকা জোগাড় করতে পারে নাই। তখন এই জীবন কানাই চক্রবর্তী স্যার জায়গা নিয়ে যে আমাদেরকে আমায় বললেন এখানে সই দে। আমি স্যার আমি একটু পরে দিই। বললেন না এখন দে। আমি স্যার আমি পরে দিই, আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। ছোটবেলার থেকে কোনোদিন হাতে তুলে কিছু খাই নাই। সবসময় দেখছি বাসার মধ্যে 10-15 জন লোক কাজ করে। কোরবানির সময় দেখছি 20টা 30টা 40টা গরু কোরবানি হয়। সেই বাসায় যদি খাওয়া না থাকে, যা হয় আমার তাই হয়েছে। আমি তখন ছোট মানুষ, অত কিছু বুঝি না, বাপ মার ছোট ছেলে, তো আদরে বেশি বড় হয়েছি। যাই হোক, স্যার সই করে দিলেন, পরীক্ষা ফর্ম ফিল আপ করলাম। সেইখানে আমাদের দলের অনেকেই আছেন যারা এখনো অতীতের অনেক কিছু ভুলে যান। ভুলে যাওয়া, কেউ খোকন স্যারের বিরুদ্ধেও মামলা করতে চায় আইসিটি অ্যাক্টে। তারা আসলে কে কতটুকু মুক্তিযোদ্ধা ছিল, তাদের আগে কি ছিল 71-এর আগে আর পরে কি আছে, এটা একটা বিবেচনার বিষয়। আর আদৌ কে কতটুকু মুক্তিযোদ্ধা ছিল, এটাও একটা বিবেচনার বিষয়। সেই প্রসঙ্গে যাইতে চাই না, কিন্তু একটা কথা বলতে চাই যে রাজনীতি করতে আসছি। বললাম বিপাকে আছি। কেন বিপাকে আছি? এই কারণে বিপাকে আছি, বন্দরে কর্মী সভায় বাদল যাইতে পারো নাই। আমার শ্রদ্ধেয় নেতা খোকন স্যার ছিলেন, হ্যাঁ, বাদল ভাই যাইতে পারেন নাই, সোনাগাঁয় মিটিং ছিল। আমাদের আরো সবাই ছিলেন। আমি মিটিংয়ের মধ্যে, এই দায়িত্ব আমার না, এই মিটিং করার দায়িত্ব আমার না, কিন্তু এটা জেলা আওয়ামী লীগ মহানগর দায়িত্ব। তখন যেটা বলতে গিয়ে ভুলে গেলাম, বারকাডেম স্কুলের প্রথম ছাত্রলীগের জন্য আহ্বান জানাতে গেছিল। এখন পারভেজ ভাই, আগে ভজনদা কইতাম, আমাদের প্রথম যে মিটিংয়ে বক্তৃতা দিছিল, এবং তার হাত ধরেই আমরা স্কুলে পড়া অবস্থায়, ওনার হাত ধরে আমরা প্রথমে কলেজে এসে সামনে দাঁড়াইছি। তখন আমরা এই ফার্স্ট কাগজে কলমে অ্যাক্টিভ রাজনীতিটা শুরু করলাম। বাপ জেলে, বড় ভাই কাদের বাড়িতে, বাসায় খাওয়া নাই। এই যে শুরু হলো, ভাবছিলাম শেষ করে দিব এবার, 2022-এর 28শে ফেব্রুয়ারি বিদায় নিব। কিন্তু ভাবছিলাম সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, আর কেউ থাবা দিতে পারবে না, শকুন আর নাই, সাপ আর নাই। দেখলাম সাপ আর শকুন আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে। ওরা এখন আমার নেত্রীকে ছবল দিতে চায়, ওরা বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করতে চায়। তার মনে ওরা আগের চেয়ে অনেক শক্তিশালী। তাহলে বিদায় নেওয়ার সময় নেই, বিদায় দেওয়ার সময় হয়েছে এখন। না জয়নাল ভাইরা, যাদের আমার বাবারা, জয়নাল ভাইরা, আমার বড় ভাই নাসিম ওসমান, সেলিম ওসমান, হুদা ভাইরা যেটা করে গেছেন, ওনাদের দায়িত্ব ওনারা পালন করছেন। আমরা আমাদের দায়িত্ব পালন করছি। বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য রাজপথে ছিলাম, ভাবছিলাম আমাদের দায়িত্ব শেষ, ওনারা ভাবছিলেন ওনাদের দায়িত্ব শেষ। দেখেন কি আজব ব্যাপার, মুক্তিযুদ্ধ করছে, দায়িত্ব শেষ হয় না। আমরা আমাদের রাজনীতি করছি, আমার দায়িত্ব শেষ হয় না। কারণ বেঈমানের দল আর মোস্তাকের, খন্দকার মোস্তাকের বংশধররা, ওরা প্রতি বছর বছর জন্ম নেয়। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবরা 1000 বছরে একজন আসে, 1000 বছরে একজন আসে। তো যাই হোক, এই কথাটা বলতে গিয়ে ভাবলাম যে এটা একটা হাই টাইম। বাংলাদেশে রাজনীতিতে গভীর ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র কিসের? আজকেও বারবার চ্যানেলে ডাক্তার ছিল, সেদিন ওই বন্দরে মিটিং শেষ করে 2টা টকশো করতে হয়েছে। কারণ কথাগুলি পরিষ্কারভাবে বলছি, আমি বিষয়গুলি জানি দেখেই বলছি। যেই খেলাটা হয়েছে,
আমি প্রশ্ন করেছিলাম বিএনপি নেতাকে, দুইটা দর্শকে উত্তর দেয়নি ওনারা, তিনজনের একজন উত্তর দেয়নি, পাঁচ কাটায় গেছে কথা। আমি বললাম 14 তারিখে কি করতে চেয়েছিলেন আপনারা? সাকসেসফুল হলে তো মেজর হাফিজ আর ওই যে সাংবাদিক নেতা বিএনপি ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ সাহেব, তাদেরকে তো শোকজ করার কথা ছিল না। তখন কইতেন বীর যোদ্ধা, হ্যান্না ত্যান্না। কি চেয়েছিলেন? কি ষড়যন্ত্র ছিল? শত শত কোটি টাকা বিতরণ করা হয়েছিল, কার জন্য? কি করতে চাইছিলেন? পুরান ঢাকায় বোম বানানোর দিকটা হয়েছিল, সব জানি, সরকারও জানে, আমাদের দেশের গোয়েন্দারা জানে। হঠাৎ করে কারা এরা বিদেশে মাটি থেকে বসে কন্টিনিউয়াসলি আমাদের গর্ব, আমাদের প্রাউড, আমাদের অহংকার, বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতেছে কন্টিনিউয়াসলি? কেন? কেন? এমন না যে যে বর্তমান আছে তার বিরুদ্ধে কথা বলছে, যে এখন আছে তার বিরুদ্ধে কথা বলছে, যে তার আগে ছিল তার বিরুদ্ধে কথা বলছে, যে তার আগে ছিল তার বিরুদ্ধে কথা বলছে, যে তার আগে ছিল রিটায়ার করে তার বিরুদ্ধে কথা বলতেছে। তার মানে কি? পুলিশের বিরুদ্ধে কথা বলতেছে, আইবি সাহেবের বিরুদ্ধে কথা বলতেছে, বিজিবির বিরুদ্ধে কথা বলতেছে, অর্থাৎ রাষ্ট্রের কাঠামোটাকে আঘাত করতেছে। এটা রাষ্ট্রীয় কাঠামো, আমলাতন্ত্রকে আঘাত করতেছে। আর নেত্রীকে তো এমন কোন অশ্লীল ভাষা নাই যে ভাষায় কথা বলছে না। অ্যাট লাস্ট যখন আমি কথা বলা শুরু করলাম, প্রথম দিন ধরা হইলো আমাকে, কি করলো? আমার বিরুদ্ধে বলা শুরু করলো। আমি নাকি, সরকার নাকি আমাকে স্পেশাল 6 জন নিরাপত্তা রক্ষী দিচ্ছে, সিকিউরিটি। আমি তো কেউ খুঁজে পাই না। এরপরে বললো যে আমি নাকি 6000 লোক নিয়ে আসছি ভারত থেকে, আইনা ওদেরকে পাসপোর্ট দিছি ট্রেনিং দেওয়ার জন্য। আমি বুঝলাম যে ওরা কত বড় মিথ্যাবাদী, কিভাবে ওরা এগুলি ছড়াচ্ছে। আমি হাসলাম মনে মনে যে আমাকে ভারত থেকে লোক আনতে হয়। এই যে আমাকে স্মৃতি, ওরা যে পয়সা আছে, এই মহিলারা যারা আছে আমগো আল্লাহ রহমতে, এরাই যদি ঠিক মতো নামে, খুন্তি আর বাসায় যে মাছ কাটে বড়ি নিয়া, এটি তো ওকে পার পাইব না এরা। আমরা তো রিজার্ভ আছে, এগুলি সব রিজার্ভ। আগে আমাদের যুব মহিলা লীগ সামাল দেয়, তারপরে শোনা আমাদের অন্য দল। যাই হোক, গত 20-22 বছর ধরে একটু অন্যরকম হয়ে গেছি। নামাজ রোজাটা বেশি পড়ি। কেন? মৃত্যুটাকে চিন্তা করি যে কোনো সময় আইসা পড়তে পারে। ধৈর্যও বেড়ে গেছে। যাকে আমি আমার মা বাবার পরে সবচেয়ে বেশি মানি, উনি আমাকে জিজ্ঞেস করলো তোর এত ধৈর্য বাড়লো কই থেকে? এত ধৈর্য তোর কেমনে আইলো? তোকে গালাগালি করতেছে, বাপ মাকে গালাগালি করতেছে। আমি বললাম হয়তো 20 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়ি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যটা বাড়ায় দিচ্ছে। কারণ আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন। যে আমার গালি দেয়, লস তার, আমার না। আমার পাপ সে কিনে। আর যদি মিথ্যা কথা বলে গীবত গায়, সে তো শয়তানের ভাই বোন হয়। ঠিক আছে? তাই কাউকে গালি দিয়ে নিজে বড় হওয়া যায় না। সেইখানে চিন্তা করলাম যে নারায়ণগঞ্জের কাজগুলি আপনাদের কাছে বলতে চাই, 9 তারিখে বলবো ইনশাল্লাহ। নারায়ণগঞ্জে ম্যাক্সিমাম বড় কাজ নিয়ে আসছি। মেডিকেল কলেজ হয়ে গেলে ভাবছিলাম যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বড় বড় নেতারা আছে, তারপরে নেতারা আছে, এরা এগুলি সামাল দিবে, চাইছিলাম এটি। অনেক কিছু মুখ বুঝে সহ্য করছি, গালি সহ্য করছি। এখন মনে পড়ে যখন না খেয়ে থাকতাম, আওয়ামী লীগের নেতা খুব কম পেয়েছি। খানপুরের শফি হোসেন খান সাহেব আওয়ামী লীগ করতেন না, ন্যাপ করতেন। আমার বাবার সবচেয়ে বড় রাইভেল ছিলেন। জীবিত থাকা অবস্থায় দেখছি যে আমার বাবার বিরুদ্ধে সবচেয়ে কঠিন বক্তব্য উনি দিত। কিন্তু যেদিন আমার বাবা গ্রেপ্তার হইল, তারপর দিন থেকে দেখলাম এই ভদ্রলোক আমাদের বাড়িতে আসতেন, একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি পরে আসতেন। নিচে থেকে ডাক দিতেন, শামীম, নার্গিস। আমরা যখন উনি ডাক্তার দিতেন, আমাদের কাছে মনে হইতো ঈদ এসে গেছে। কেন জানেন? কারণ আমরা বুঝতাম যে আজকে ডাকছে যখন, সকালে নাস্তা খাবো। কারণ ওনার হাতে একটা পাউরুটি থাকতো, হয়তো পাউরুটি, একটা কলার ছোলা, 10-12টা কলা, পাউরুটি, মাঝে মাঝে ডিম। ওনার অবস্থা খুব ভালো ছিল না, কিন্তু উনি হাতে করে কিছু জিনিস নিয়ে আসতেন। ওই হাতে করে যে খাওয়াটা নিয়ে আসতেন, ওই খাওয়াটা আমরা সকালে নাস্তা ছিল। আমিনাল সর্দার সাহেব, ট্রাক শ্রমিক নেতা, উনি বাস্তব 1 বস্তা করে চাল পাঠাইত, বেশ কিছুদিন পাঠাইছে, মনে আছে। আর যারা টাকা কামাইছিল লুট করিয়া, তারা খায় নাই।
বাড়িটা নিলামে উঠে দিল। এই বাড়ি আমার বাবার কেনা পাবি না, আমার দাদা আমার মাকে গিফট করছিল বাইতুল আমান। কথাগুলি বলতেছি এই কারণে, কিছু কারণে কষ্ট পাইছি, কষ্টের কারণে কথাগুলি বাইরে আসতেছে মুখ দিয়ে। এই সাংবাদিকদের কাছে রিপোর্ট পাওয়ার জন্য বলতেছি না। তো আমাদের বাড়ি যখন নিলাম হলো, কত জন্য? 44,000 টাকার জন্য। আমার বাবার হাতে সারা বাংলাদেশের তখন সুতা এবং রঙের লাইসেন্স, এই সমস্ত বাংলাদেশের সুতার লাইসেন্স এবং রঙের লাইসেন্স আমার বাপ দিত, আমার আব্বা দিতেন। অনেকেই কোটি কোটি টাকার মালিক হয়েছেন নারায়ণগঞ্জে চালমাজারে। আমার বাবা একটা লাইসেন্স নিজের নামে করেন নাই, নিজের ছেলেদের নামেও করেন নাই। ভাইয়ার বিয়ে দিলেন 75 সনে, আমার বাবা 74 সনে শেষ দিকে এসে বাড়ি বন্ধক রাখলেন ব্যাংকে, বাড়িতে বন্ধক রাখলেন, টাকা নিলেন 44,000। জানতাম না আমরা, আমার আম্মাও জানতেন না। যাই হোক, তখন আমার বাবাকে জেলখানায় প্রস্তাব পাঠানো হলো মন্ত্রী হওয়ার জন্য, জিয়াউর রহমান প্রস্তাব পাঠালো। আমার বাবা প্রত্যাখ্যান করলেন, আবার পাঠালো, প্রত্যাখ্যান করলেন। প্রত্যাখ্যান করার পরে আমাদের বাড়ি নিলামে উঠে যাওয়া হলো। নিলামে উঠে যাওয়ার পরে আমার মাকে দেখলাম সামনের বারান্দায় হীরামহলে দাঁড়ালেন, দাঁড়িয়ে চারিদিকে তাকাচ্ছেন মহল্লার। তাকিয়ে সামনের দিকে বলছে আমাদের মিনু ভাই, অনেকে চিনেন মিনু ভাইকে, হ্যাঁ মারা গেছেন না? না, মিনু ভাই আছে, মিনু সিনহা মারা গেছেন, জানতামই না। আমাদের মিনু সিনহা ভাই উনি ছিলেন, ওনাদের একটা টিনের ঘর ছিল। আমার আম্মা ওই বাড়িটার দিকে তাকালেন, তাকায়া আমাদের বাসায় থেকে কাউকে পাঠালেন, তোকে ডেকে নিয়ে আসো। বললো, মিনু তোমার এই ঘরটা খালি? বললো হ্যাঁ। বললো, আমি থাকতে চাই। কত ভাড়া? আমার মনে আছে মিনু ভাই চোখ দিয়ে পানি পড়ে গেলো। ভাবি রে কি বলতেছেন, ভাড়া মানে? আমি ভাড়া ছাড়া তো থাকবো না। কত ভাড়া? বললো, ভাবি আপনি যা ইচ্ছা দিয়েন। আপনি একটা ঘরে থাকবেন? বলে আমি একটা ঘরে থাকবো। আমার মা খুব সাহসী মহিলা ছিলেন, অনেক বড় রাজনৈতিক পরিবারের মেয়ে ছিলেন। যাই হোক, এরপরে আদমজি, চিত্তরঞ্জন, লক্ষ্মীনারায়ণ, ঢাকেশ্বরী এই মিলের শ্রমিকরা 1 টাকা করে চান্দা দিয়ে একদিনে আমাদের বাড়ি ছুটাই দিয়েছিল। আমার বাবা যখন জেল থেকে ছাড়া পাইছিলেন তখন বলছিলেন যে এই বাড়ি আর তোমাদের না, আমার না, এটা শ্রমিক গরিব মানুষের দেওয়া বাড়ি, তোমরা এই বাড়ি থেকে বড় হচ্ছ, তাই সবসময় গরিব মানুষের পক্ষে কথা বলবা। তাই যখনই সুযোগ পাই, ওই যে হকারের পেটে লাথি মারে, কথা বলি পক্ষে, থাকুক না থাকুক, যারা উঠানোর দেখো তার, আমার দায়িত্ব বলা। কেন? গরিব মানুষ কিছু করে খায়, কিছু করে খায়, চুরি করে তো খায় না, কারণ জমি তো দখল করে না, কারণ মাথায় তো বাড়ি দেয় না, ইয়াবাও বেছে না, কেন দিলেও খায় না, কাজ করে খায়। পক্ষে বলি, এখন পক্ষে বলি এই কারণে, কারণ তারও তো সংসার আছে, তারও তো বাড়িঘর আছে, তারও বাচ্চা আছে। তারা যখন এসে কান্দে আমার কাছে, তখন আমার মনে হয় যে আমাদের অবস্থাটা আমি দেখছি। কারণ আমার বড় ভাই সেলিম ওসমান তখন ঢাকা থেকে ময়মনসিংহ গাড়ি চালাইতো, ময়মনসিংহ থেকে মুরগি কিনতো, মুরগি কিনে ওই মুরগি আইনা বাইতুল বকরের সামনে বেচত। সেও তো হকারই করছে। আজকে আল্লাহ তাআলা আবার ভালো লাগছে, 10 জন মানুষকে সাহায্য করার ক্ষমতা আল্লাহ তৌফিক দিয়েছে। সবই আল্লাহর আমানত, আমাদের কিছু না। আল্লাহ দেন, সেটা আল্লাহর দেওয়া আমানত। আল্লাহ দিয়ে দেখেন, নিয়েও দেখেন যে তোমার দিলে কি করো, তুমি না দিলে কি করো। পরীক্ষা দিতেছি, বাকিটা আল্লাহর মালিক। মৃত্যুর সময় যাতে আল্লাহকে মনে হয়, যাতে মৃত্যু যখন আসবে যাতে খুশি মনে মরতে পারি যে আমি আমার আল্লাহর কাছে যাচ্ছি। সেই কারণে ভাবলাম যে ঠিক আছে, 60 বছর হয়ে যাবে 2022-এ, চলে যাব খোদা হাফেজ করে। কিছু চিন্তা ছিল যে এই লোকগুলি এই জায়গাগুলি বসলে হাজার হাজার লাখ লাখ কর্মী সৃষ্টি করছি, এরা তো একটা জায়গা লাগবে, ডাকলে হাজার হাজার লোক চলে আসে। আমি তো কিছু না, ডাকলে আসে কেন? আমাদের মধ্যে একটা আন্তরিকতা আছে, ভালোবাসার সম্পর্ক আছে, নেতা কর্মী সম্পর্ক না, এটা ভালোবাসার সম্পর্ক। যাই হোক, এই কারণে যখন ভাবতেছি যে চলে যাব, কারোর বিরুদ্ধে কিছু কথা বলিনি, তো আমি ভাবলাম যেদিন বঙ্গবন্ধুর ভাস্কর্যটাতে হাতুড়ি দিয়ে বাড়ি দিল, আমার কাছে মনে হলো বঙ্গবন্ধুকে কবর থেকে তুলে নিয়ে আবার মারা হলো, আর আমরা চুপ করে বসে আছি।
বঙ্গবন্ধুকে কবর থেকে তুলে নিয়ে আবার মারা হইল। এই সাহস ওরা দেখালো, ফিরে ফেলবে। আর আমরা চুপ করে বসে আছি। কি আপা তো আছে, আপা করবে কেন? বঙ্গবন্ধু কি আপার একা? ওনার বাবা হইতে পারে, আমার তো জাতির পিতা। ওনার অধিকার আছে, আমার অধিকার আছে। জাতির পিতাকে সম্মান করার জন্য আওয়ামী লীগ করা দরকার নেই। আমার জাতির পিতার গায়ে কেউ হাত দিবে, তার ঘাস করতে ছিঁড়ে ফেলবে, এই দেশ স্বাধীন থাকলো না, অপরাধীন হয়ে গেলাম আমরা আবার। আমি চিন্তা করলাম, বাদলের সাথে আলাপ করলাম, খোকন সাহেবের সাথে আলাপ করলাম, চন্দনের সাথে আলাপ করলাম, নিজাম, হেলাল, সাধু, সবার সাথে আলাপ করলাম, ছাত্রলীগ যুগে উই হ্যাভ টু ডু সামথিং, কিছু করা দরকার। টেলিভিশনে যতটুকু পারলাম বললাম, টক শোতে ডাইরেক্ট বললাম ছাড় দেওয়া হবে না। এবং এটাও বললাম যে প্রধানমন্ত্রী বলবেন যে শান্ত থাকো, শান্ত নাও থাকতে পারি আমরা, এই কথাও বলে দিলাম। দরকার হলে এমপি কিন্তু ছেড়ে দেবো, সাধারণ মানুষ হয়ে যাবো। সাধারণ মানুষ কিছু করলে রাস্তায় নামলে থেকে বাবার কিছু করানোর নেই। আমরা সাধারণ মানুষ মানে দেশের মালিক, জনগণ হলো রাষ্ট্রের মালিক, আমরা জনগণ যদি মনে করে কিছু করবো সরকারকে। যাই হোক, এই কথাগুলি বললাম এই কারণে যে আমি চাই আওয়ামী লীগের সবাই, যারা অরিজিনাল আওয়ামী লীগ, পিএস আর এস এ পর্চা আছে, এই কথা বলে অনেকে গায়ে লাগে, সবাই মিলে মাঠে নামি। কারণ যেই খেলাটা এখন হচ্ছে, এটা সরকার পরিবর্তনের খেলা হচ্ছে না, রাষ্ট্রটাকে ধ্বংস করে দেওয়ার খেলা হচ্ছে। যারা যুদ্ধ করে দেশটা স্বাধীন করছে, এই রাষ্ট্রটাকে ভৌগোলিক অবস্থার কারণে এমন একটা জায়গায় নিতে চেষ্টা করতেছে দেশটাকে, যাতে দেশটা আফগানিস্তান হয়ে যায়। ভৌগোলিক অবস্থার কারণে যারা বুঝে নিন। কেন? ৭১-এর পরাজিত শক্তি এখনো পরাজয় মানতে পারে নাই। বিএনপি আছে, জামাত আছে, মৌলবাদী সংগঠন আছে, হেফাজতের একটা পার্ট আছে। আমি তো 4 দিন আগেই বলছিলাম বক্তব্যে যে এরা আলেম, কিসের আলেম এটা? তখন তো মৌলানা শফি সাহেবের ছেলেরা বলেনি কথা। আমি বলছিলাম 2 দিন তাকে আটকা রাখা হয়েছিল, গায়ে হাত দেওয়া হয়েছে। গতকাল মৌলানা শফি সাহেবের ছেলে প্রেস কনফারেন্স করে বলছে যে আমার পিতাকে আটকা রাখা হয়েছিল এবং নির্যাতন করা হয়েছিল। তো আল্লামা শফি সাহেবের মতো লোককে যারা নির্যাতন করে, যেখানে ইসলামে বলা আছে যে কোন মমিন মুসলমানের হাত দ্বারা এবং মুখ দ্বারা আরেকজন মুসলমান আঘাতপ্রাপ্ত হইতে পারবে না, সেখানে ওনার মতো একজন ব্যক্তিত্ব, আমরা অন্য দল করেও যাকে সম্মান করি। যখন উনি চলে গেছে তখন চোখ দিয়ে পানি আসছে, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করছি, আল্লাহ ওনার জন্য দোয়া, আমার দোয়া তো লাগবে না ওনার, কিন্তু তারপরে এত বড় একটা মৌলানা সাহেব, এত বড় একটা সুফি মানুষ, আলেম মানুষ, ওনার জন্য দোয়া করছি, শ্রদ্ধা করি ওনাকে। সেই লোকটাকে ওরা আঘাত করছে। কারা এরা? ওরাই হেফাজত যেদিন ঢাকায় পড়ছিল, এরা কিন্তু সেদিন আল্লামা শফি সাহেবের সাথে মিটে কইরা এই বাবু নগরীরা সেদিন জামাতের কন্ট্রোলে নিয়ে গেছে, পুরোটা পারে নাই। এখন এই শক্তিকে সাথে নিয়ে জামাত, বিএনপি এবং আরো অনেকে যারা সুশীল এবং কুশীল, ওরা কয় সুশীল, আমরা কই কুশীল, এরা মিলা যারা বিদেশি এমবেসিতে বসে আর টুংটাং করে মদ খায়, বাইরে গেলে আল্লাহর নাম দেয়, এরা সব মিলে চেষ্টা করতেছে যে না, ঠেকাইতে হবে। কিভাবে কি করতে হবে? যেখান থেকে প্রেসক্রিপশন পাওয়া পেয়েছে, প্রেসক্রিপশন পেয়ে দেশটাকে ঠেকাও। কেন? এই মহিলাকে ঠেকানো যাবে না, কি ডেঞ্জারাস মহিলা, পদ্মা সেতু করে ফেলায়। ওয়ার্ল্ড ব্যাংক করে দিব না, আমি একলাই করবো, আবার বলে কি আরেকটা পদ্মা সেতু করবে। এ তো বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে ফেলবে। এদেশে গরিব মানুষ থাকতে দিবে না। করোনা যদি না হইতো আজকে জিডিপি আমাদের 10% হয়ে যায়। বাংলাদেশ কিন্তু চলে গেছিল, এবং এখনো এত বড় করোনার পরে সারা বিশ্ব যেখানে ভেঙে পড়ছে, বাংলাদেশ কিন্তু এখনো মজবুত অর্থনীতির উপর দাঁড়ায় আছে, আলহামদুলিল্লাহ। কেন? কারণ যিনি নেতৃত্ব দিচ্ছেন উনি দেশের মানুষকে ভালোবাসেন, উনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য করতেছেন, নিজের কোনো চাওয়া পাওয়ার নাই। সেইখানে ভাবলাম সবাই ডাকি, আমার ডাকা দায়িত্ব সবাই ডাকি। আমি বন্দরের মিটিংয়ে আমাদের নেতা জেলা আওয়ামী লীগের বাদল ভাই, সেক্রেটারি, হাইওয়ে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ওনাদের আইভি আপা, মেয়র, ওনারা তো নেতা, বললাম আসেন,
না এদিকেও দাওয়াত দিলাম, আসে এক মঞ্চে আসেন, আমরা থাকবো, আমরা নিচে বসে থাকবো, আপনারা চেয়ারে বসেন, বক্তব্য দিন, দরকার প্রধানমন্ত্রী হন, আমাদের কোনো আপত্তি নাই। সবাই আমার উপরে গেল খেইটা, ভাই এটা কেমন কথা হইল, আপনি কেন দাওয়াত দিবেন? এখন আমি কেমনে বুঝাই আমি কেন দাওয়াত দিব? বললো যারা কিছুদিন আগের ঘটনায় আমরা গেলাম সেভ করতে, সেখানে নিজাম, হেলাল, সাজনু, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সবার নামে মামলা দেয়, আপনি তাকে দাওয়াত দেন কেন? গত 7 বছর ধরে তার সাথে যে বাম ঘরানার লোক থাকে, তারা নেত্রীকে নিয়ে, দলকে নিয়ে, আমাদের দলের নেত্রীর বিরুদ্ধে এমন কোনো অসভ্য ভাষা নাই যে ভাষা ব্যবহার করে নাই, তার সাথে থাকে, তার সাথে চলে, তার কথা বলে, তার নির্বাচন করে, আপনি তাকে দাওয়াত দেন কেন? আমি চুপ, জবাব নাই। হিন্দু নেতারা এসে বললো, ভাই এরকম কেমন কথা, আমাকে দেবত্ব সম্পত্তি নিয়ে যায়, আপনারা এসে আপনি দাওয়াত দেন কেন? আমি চুপ। যারা একটু বেশি ক্লোজ, যারা আমার বাবার সাথে রাজনীতি করছে, তারা বলছে, ধমক দিয়ে বলছে, তুমি দাওয়াত দিলা কেন? না ভাই কি ভুলটা করলাম? ওসমান পরিবার খুনি পরিবার, ওসমান পরিবার খুনি পরিবার, গত 5 বছর ধরে সমাজ তোমার বাপ দাদারা খুনি বলতেছে, তুমি দাওয়াত দাও কেন? মাঝে দাউদকান্দি পাঠায়, কেউ বরিশাল পাঠায়, কেউ আফগানিস্তান পাঠায়, তুমি দাওয়াত দাও কেন? আমি এই জন্য দেই যে এত কিছু শোনার পরেও তো তার ইলেকশন করছি আমরা। আমি তারে চিনি না, আমি চিনি নৌকারে, নেত্রী বলছে করছি। এখন এই জন্য দাওয়াত দিই, বয়স হয়েছে এখন, যদি মানুষ ভুল করে, আমি যারা খেলছে না আমার উপরে এই দাওয়াত দেওয়ার কারণে, তাদের কাছে মাপ চাই, কারণ সবচেয়ে বেশি গালি আমাকে দিচ্ছে। আমি দুবাই, আমার ছেলে বাইরে আমাদের টকি হত্যাকারী বানায় দিচ্ছে। ভালো করুক, তো আমার তাতে কোনো আপত্তি নেই, আমি কিছু বলবো না। সত্য একসময় বেরিয়ে আসবে, আস্তে 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 আস্তে, যেমন বেরিয়ে আসা শুরু হয়েছে। সত্য একসময় বেরিয়ে আসে এবং বেরিয়ে আসা শুরু হয়েছে। কে ভূমি খায়, কে কি খায়, সব বাড়াবে। বাট আমার কাজ হচ্ছে আওয়ামী লীগের একটা কর্মী হিসাবে আমি যে নেতাদের ডাকবই, ওনারা তো আমাদের নেতা, নেতাগিরি করবেন, নৌকার মার্কার নিয়া আপনি বাদল সাহেব সেক্রেটারি হবেন পার্টির, আপনি পাবলিক প্রসিকিউটর হবেন, আপনি খোকন শাহ মহানগরের সেক্রেটারি হবেন, আনোয়ার ভাই সভাপতি হবেন, হাই ভাই সভাপতি হবেন, আর বঙ্গবন্ধুর গায়ে ভাস্কর্যতে আঘাত করবে, আপনার নেতারা নামবেন না মাঠে? নামানো দরকার। আমরা কর্মীরা চাই যে আপনারা মাঠে নামেন, নাই না আপনাদের অবস্থানটা পরিষ্কার করেন যে আমি জামাত বিএনপির বিরুদ্ধে অবস্থান নিলাম, অবস্থানটা ক্লিয়ার করেন, তাহলে তো আপনাকে আমি মানি, আমি সরে যাই, আপনারাই চালান না। সেই না, আমি সেই জন্য দাওয়াত দিচ্ছি, কোনো সবাই মিলে একসাথে করি। এবং এটা আমি মনে করেছি যে এটা আমার দায়িত্ববোধ থেকে আমি করেছি। এবং যদি কেউ আসেন আসবেন, যদি কেউ না আসেন না আসবেন। আমরা একটা পরিবার, এই পরিবারের পিতা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, আর আমাদের এই পরিবারের গার্জেন হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। এর বাইরে তো কিছু নাই, বাকি আমরা সবাই কর্মী। তো এই বঙ্গবন্ধুর নাম বেচা, নেত্রীর ছবি বেচা আর নৌকা দিয়া ক্ষমতা এনজয় করব, আর আঘাত আসলে অন্য লোকের সাথে বসে চা খাবো, এটা তো হবে না। যাই হোক, এখনো সব কথা বলার সময় হয়নি, তবে একটা কথা বলতে চাই, বঙ্গবন্ধুকে বাইরে থেকে কেউ এসব মারেনি, প্ল্যান বাইরের ছিল, দরজাটা খুলে দিচ্ছে কিন্তু খন্দকার মোস্তাক। আর যে জালিম যে গুলি করছে, সে সেই দিন, তার আগের দিন রাত্রেও ওই বাসায় ব্যাডমিন্টন খেলছে। তো এইটা খুব কষ্টের ব্যাপার যে এই দেশে কিন্তু যুগে যুগে যেমন এই আমাদের এই ভারতবর্ষে যেমন সিরাজউদ্দৌলা আসছে, নেতাজি সুভাষচন্দ্র বসু আসছে, আমাদের প্রীতিলতা আসছে, এবং এই সবার চেয়ে বড় নেতা, বাঙালিকে স্বাধীন করার মতো নেতা
জাতির পিতা বঙ্গবন্ধু আসছে এবং তার ঔরসজাত কন্যা শেখ হাসিনা শেখ রেহানা আসছেন। একইভাবে ওই খন্দকার মোস্তাক এবং তার বংশধররাও কিন্তু আসছে। প্রবলেমটা হচ্ছে এরা খুব দ্রুত বাড়ে, খুব দ্রুত বাড়ে, এদের প্রজনন শক্তি অনেক বেশি। আর কিছু কিছু মানুষ আছে যারা বাংলাদেশের অগ্রগতিটাকে মেনে নিতে পারছে না। তাহলে টার্গেট কি? টার্গেট একটা, কে? শেখ হাসিনা। কি করতে হবে? মাইরা ফেলাও, কিলার শেখ হাসিনাকে হত্যা করো। ওরা একটা জিনিস বুঝছে যে একে হত্যা করা ছাড়া একে থামানো যাবে না, একে মারতে হবে। জানে যারা এটা চিন্তা করে, আমি তাদের বলি, আরে ইবলিশের ভাইরা, তোরা কি বুঝোস না? তোরা তুই ইবলিশের শয়তানের ঘরের ভাই, কিংবা ইবলিশের চোপর ইবলিশও লজ্জা পায় ওকে দেখলে। তোরা কি এটা বোঝো না যে 21 বার তাকে তোমরা মারার চেষ্টা করছো, আর আল্লাহ যে তাকে 21 বার বাঁচাইছে, যে আল্লাহ যদি বাঁচায় তুই কি ইবলিশগিরি করবি? যে মানুষটা দেশটাকে ভালোবাসে, যার বাবা মা ভাই সবাইকে আমরা নিয়ে গেছি, আমার মনে হয় তার প্রতি আমাদের দায়িত্ব আছে। আজকে এই দায়িত্ববোধ থেকে থাকে আমরা কেউ নেতা কেউ কর্মী না, আমরা নারায়ণগঞ্জ থেকে আওয়াজ তুলতে চাই। কেন নারায়ণগঞ্জ থেকে আওয়াজ তুলবো কেন? কারণ এই যে সামনে বাইতুল মান, এখানে আওয়ামী লীগের প্রথম মিটিং হয়েছিল। আর্মি ঘেরাও দিছিল, চারিদিকে পুলিশ ঘেরাও দিছিল, পরে গেছে পাইক পাড়ায় মিউচুয়াল ক্লাবে গেছে। এখান থেকে পাড়ায় ওনারা পিছন দিয়ে চলে গেছেন। এখানে এই বাড়িতে বসেই ব্যারিস্টার ইসলাম সাহেবরা স্বাধীনতার আগেই সংবিধানের খসড়া লিখছেন, স্বাধীনতার ঘোষণাপত্র লিখছেন। সো এই নারায়ণগঞ্জ 52 সালে ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এই নারায়ণগঞ্জ 62তে নেতৃত্ব দিয়েছে, এই নারায়ণগঞ্জ 66তে নেতৃত্ব দিয়েছে, এই নারায়ণগঞ্জ 69 নেতৃত্ব দিয়েছে, এই নারায়ণগঞ্জ 71 নেতৃত্ব দিয়েছে। 75-এর 15 আগস্টের পর প্রথম বঙ্গবন্ধুর জন্য হাতে অস্ত্র তুলছে এই নারায়ণগঞ্জের এই নাসিম ওসমান সাহেবরা প্রথম। এখনো তার সাথে লোক, আমাদের মঞ্জু ভাই, বাবলু ভাই, অ্যাডভোকেট বাবলু ভাই চুপচাপ থাকে, কারোর সামনে আসে না, কিছু চায়ও না, কিছু পায়ও না, কিন্তু অস্ত্র নিয়ে চলে গেছে কিন্তু বঙ্গবন্ধু হত্যা বিচারের জন্য। এরা কিন্তু কেউ বলে না। তাই এরা আমাকে এখন ধরছে। আমার জুনিয়র ছেলেরা বলে যে এই নিয়াজুল ভাইকে গুলি করে মেরে ফেলা চেষ্টা করা হলো। 7 ঘন্টা নিয়াজুল ভাই, ওদের কাছে নিয়াজুল ভাই ওদের প্রিয় ভাই। সারওয়ার নাই, মাকসুদ নাই, লাল নাই, নিয়াজুল আছে, নাসির আছে এখন ওদের মধ্যে, নিয়াজুলকে শাহিন আছে। নিয়াজুলকে অক্টোবরের সামনে গুলি করা হলো 95 সালের শেষ দিকে। আমরা জানলাম মারা গেছে। 7 ঘন্টা অপারেশন হইল। 7 ঘন্টা পরে নিয়াজুলের আবার আল্লাহকে হায়াত দিল। এই নিয়াজুলের বড় ভাই সুইট, নজরুল ইসলাম সুইট, খালেদা জিয়ার বিরুদ্ধে কালো পতাকা দেখাইলো। মানা করলাম, নারায়ণগঞ্জ ঢুকিস না, বারবার মানা করতেছিলাম। সবাই ওকে রিকোয়েস্ট করছিল, পাগল ছিল, শুনে না কার কথা। একলা দাঁড়ায় পতাকা দেখাই দিল, গ্রেফতার হয়ে গেল, জেলখানায় নিয়ে যাওয়া হলো। জেলখানায় নিয়ে যাওয়ার পরে অবশ্যই প্রধানমন্ত্রীর পতাকা দেখা জেলখানা নিবেই। জেলখানা থেকে বাই করা হলো ডান্ডা বেরিয়ে পড়া অবস্থায়। জেলখানার ভিতরে দাঁড়ায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়। ডান্ডা বেরিয়ে পড়ে যখন বাই করে নিয়ে আসছে র্যাবের লোকেরা, তখনও স্লোগান দেয়। এরপরে কি হলো? গুলি করে মেরে ফেলিল। জেলখানায় থাকা অবস্থায় রিমান্ডের আসামিকে নিয়ে গুলি করে মারলো। বিচার পাইছি, পাইনি। কারা মারলো? বিএনপি। তারাই, তাদেরই ভাই ব্রাদাররা নিয়ে একা পাইয়া হামলা করলো। আবার মামলা হয় আমাদের এই নিজাম, হেলাল, সাজু, ওদের সবার নামে। তো ওরা খেতেই পারে। আমি শুধু ওদেরকে একটা জিনিস বুঝাইছি, দেখো বাবা, ভুল মানুষ করে, মানুষকে সংশোধন করতে দেওয়া উচিত। এই জসিম ভাইও তো আসলে ওই মিছিলে, যে মিছিল থেকে আক্রমণ করছিল, হ্যাঁ ছবিও আছে, ভিডিও আছে, যা আছে সব ভিডিও আছে, এমন আছে। আওয়ামী লীগের লগে বিএনপি তো হারার কথা না। ধাক্কা দিয়ে যে ফালাইছে তো শিবিরের বড় আসামি ছিল, নিজেদের কাছে পিস্তল ছিল, গুলি তো করে নাই। লাইসেন্স করা পিস্তল, সরকার দিছেই লাইসেন্স করা পিস্তল গুলি করার লেগা, যে আত্মরক্ষার্থে করে নাই। তো এই জন্য আমার উপরে সবাই রাগ করছে।
বেশ ভালোই রাগ করছে। আমি ওপেনলি বললাম, রাগ করেন না, আমরা চাই যে ক্রাইসিস দেশে আসছে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে। আর প্রতিটা মানুষ দুনিয়াতে ভুল করে, প্রতিটা মানুষ দুনিয়াতে ভুল করে, যারা মহাপুরুষ না তারা ভুল করে। প্রত্যেকটা মানুষকে ভুলের সংশোধন করতে দেওয়া উচিত। সেই কারণে আমি বয়সে বড়, তার চেয়ে আমি দাওয়াত দিয়েছি। কবুল করা না করা তার ইচ্ছা, আমার দাওয়াতে তো আসার কথা না। এই দাওয়াত তো বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। এই দাওয়াত আওয়ামী লীগের পক্ষের দাওয়াত, এই দাওয়াত আওয়ামী লীগেরও না, স্বাধীনতার পক্ষের শক্তির দাওয়াত। এই মিটিং যেটা হবে এটা আওয়ামী লীগের মিটিং না, স্বাধীনতার পক্ষের শক্তির মিটিং হবে। ওদেরকে বুঝাতে হবে নারায়ণগঞ্জ বাংলাদেশে বঙ্গবন্ধুর ঘাঁটি ছিল, নারায়ণগঞ্জ এখন বাংলাদেশে শেখ হাসিনার ঘাঁটি, সর্বোচ্চ শক্তিশালী ঘাঁটি নারায়ণগঞ্জ। এর বিনিময়ে আমাদের কিছু চাওয়া পাওয়ার নাই, কিচ্ছু চাওয়া পাওয়ার নাই। কি চাবো? 16 জুনে বোমা হামলায় সাক্ষী দিচ্ছি একটা, সাক্ষী লেখছে আরেকটা, ওই দিগান টিভি সাহেবরে, যেখানে আমার 20 জন মানুষ মারা গেছে, তার পাশে বাথরুম করা হয়েছে। 20 জনের মানুষের রক্ত যেখান দিয়ে গেছে সেখানে দেখি বাথরুম করা হয়েছে একটা। বুঝি সব আল্লাহ দেখবে, দেখার মালিক আল্লাহ। তো এই কথাগুলি বলার কথা ছিল না, কিন্তু আজকে আমি ঢোকার পরে আমার যেভাবে সবাই মিলে ধরছে, হ্যাঁ, কথাগুলি বাইরে হয়ে গেল। আর আপনারা তো খুব কাছের লোক, কালকে থাকতে পারি নাও থাকতে পারি। একটা অনুরোধ থাকবে আপনাদের সবার কাছে, হাত জোর করে সবার কাছে অনুরোধ, আগামী 3-4 মাস আমরা সবাই যারা আছি কোনো বিভেদ নাই, আমরা এক মায়ের সন্তান, সবাই মাতৃতুল্য শেখ হাসিনা। জান থাকতে আমাদের কাজ আমাদের করতে হবে। জনগণের চেয়ে বড় শক্তি কেউ নাই। যখন লাখো লাখো লোক আওয়াজ তুলবে যারা ষড়যন্ত্রকারী, তখন তাদের বুকের ভিতরে হৃৎপিণ্ড আওয়াজ ধপ ধপ করে বাড়া শুরু হয়ে যাবে, বুঝবে যে না, সম্ভব না। আর এক জায়গার থেকে ঘন্টা বাজলে দেখবেন এই ঘন্টা সব জায়গায় বাড়া শুরু হয়েছে আল্লাহর রহমতে। তো যাই হোক, কথার বাড়াই না, আড়াইটার সময় সমাবেশ শুরু হবে। এই তুই আমার লগে আবি, এই তুই আমার লগে আবি, তুই আমার মিছিলে আবি, তুই আমার মিছিলে আবি, এটা করেন না। আড়াইটার মধ্যে আমরা মঞ্চের সামনে বসে থাকবো সুশৃঙ্খল ভাবে, এবং এই সমাবেশ আমরা সুশৃঙ্খল ভাবে করব। এরপরে খোকন শাহ, বাদল, চন্দন, ওনারা যারা আছেন, সবাই যারা আছে, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, যার যার ওয়াইজ আপনারা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড ওয়াইজ মিটিং করেন। এটা শুধু মিটিং করার জন্য করতেছেন, কিন্তু আমরা একটু ঘুমের থেকে সবাই ঢাকা দিয়েছি, উঠেন, ক্ষমতা 12 বছর হয়ে গেছে, এবার একটু উঠেন। আমার শরীরে চর্বি লেগে গেছে, চর্বি কমান, চর্বি একটু কমান, একটু ওয়ার্কআউট করেন, একটু জিম করেন, না হলে হার্টের অ্যাটাক হয়ে যাবো, হার্টে চর্বি জমে যাবো। ক্ষমতাসীন ওই পুলিশের উপরে ভরসা করে রাজনীতি করবো না, রাজনীতি করবো একটার উপরে, আল্লাহর উপরে, আল্লাহ রাব্বুল আলামিন, নেত্রী শেখ হাসিনা, জনগণের উপরে ভরসা করে রাজনীতি করবো। আওয়ামী লীগ যদি জিততে চায়, আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমরা বিরোধী দল, সরকারি দল ভাববেন তো মরছেন। আর দোয়া করতে হবে একটা, অন্তর থেকে নিজের মা বাবার জন্য যে আমি দোয়া করি, মৃত মা বাবা কিংবা জীবিত মা বাবার জন্য, ঠিক এইভাবে একইভাবে এই মহিলার জন্য দোয়া করতে হবে, শেখ হাসিনার জন্য। কেন? উনি এখন আওয়ামী লীগের সম্পদ না। বিশ্বাস করেন, যদি ওনাকে আঘাত করা যায়, এই বাংলাদেশের যে কি পরিমাণ অবস্থা হবে। গতকাল টেলিভিশনে আমি বলছি, আমাদের এক অত্যন্ত নামকরা লেখক পীর হাবিবুর রহমান সাহেব লেখছেন, শেখ হাসিনাহীন বাংলাদেশ, শেখ হাসিনাহীন বিহীন বাংলাদেশ হবে রক্ত গঙ্গা। 18 নভেম্বর বাংলাদেশ প্রতিদিন, বিস্তারিত লেখছেন উনি, রক্তের গঙ্গা হবে এই বাংলাদেশ। ওরা ছাড়বে না, কিন্তু ওরা আগেও ছাড়ে নাই। ওরা ইসলামের নাম নিয়ে আমাদের মা বোনদের ধর্ষণ করছে, ওরা মসজিদের ভিতরে গিয়ে গুলি করে মারছে, ওরা মসজিদ জ্বালায় দিছে, ওরা 30 লক্ষ মানুষকে হত্যা করছে, তারপরে ওই দেশে রাজনীতি করছে, মন্ত্রী হয়েছে, মাত্র 3.5 বছরের মাথায় প্রধানমন্ত্রী হয়েছে। আমরা ক্ষমতায় গেলে সব ভুলে যাই, পদ পাইলাম না, আমাকে ঠেকা, নো।
জনগণের নেতা হওয়ার চেষ্টা করেন, পদের নেতা না। যার পিছনে একটা জিনিস মনে রাখবেন, শক্তিশালী দল অফিসের, শক্তিশালী রাজনৈতিক সংগঠনের অফিসের পিয়ন হওয়া ভালো, দুর্বল দলের ওই মাহমুদুর রহমান মান্নার মতো দলের প্রেসিডেন্ট হচ্ছে। ওর 3 জন লোক আসেনি, নাম কই পারবো, ও নাকি সরকার উল্টা ফেলা দিব। সবাই শুধু উল্টায় হন, সরকার উল্টাই দিব, সরকার উল্টাই দিব, সরকার ফেলে দিব। এরাও জড়িত ছিল এই ঘটনার সাথে। তো কথার বাড়াই না, আমার বক্তব্যে যদি কোনো ভুল থাকে মাফ করে দিবেন, কাউকে আঘাত করার জন্য না। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মহানগর সাধারণ সম্পাদক আছেন, সিনিয়র নেতৃবৃন্দ আছেন। আমরা অনুরোধ করব, আমরা নারায়ণগঞ্জটাকে জাগাতে চাই। আর বিরতি করে হাত জোর করে একটা অনুরোধ করব, যদি এই 9 তারিখ দুপুর 2:30টার আগে যদি আমি চলে যাই, যদি আল্লাহ আমাকে ডেকে নেন, কোনো ঠিক তো নাই, আল্লাহ তো এই মুহূর্তে রাখতে পারেন যে আয় আমাকে চলে আয়, যদি চলেও যাই, এই জনসভা যাতে নারায়ণগঞ্জের ইতিহাসের মধ্যে একটা বড় জনসভা হয়, এইটুকু অনুরোধ আপনাদের সাথে। কারণ আমরা দেশকে ভালোবাসি, আমরা মুক্তিযুদ্ধের সন্তান, এই দেশ আমাদের মাটি, এই মাটি আমার মা। এই মাটিকে কুলুষিত করবে, এই মাটিকে আফগানিস্তান বানাবে কেউ, আর এই মাটির উপরে আমরা জীবিত থাকা অবস্থা বঙ্গবন্ধু ভাস্কর্যে আঘাত করবে, আর আমরা চুপ করে আঙুল চুষবো, তা তো হইতে পারে না। আর একটা জিনিস, আলেম সমাজ বলা হয়, আমি 90% আলেমের সাথে কথা বলছি, তারা কিন্তু এখন কেউ ওদের সাথে নাই, তারা সব বুঝে গেছে ব্যাপারটা। 90% আলেম যারা রিয়েল আলেম, এরা কিন্তু কেউ ওদেরকে সাপোর্ট করতেছে না। প্রথমে বুঝে নাই, পরে বুঝতে পারছে সবাই, যেটা তো রাজনৈতিক খেলা। তাহলে 50 বছর পরে হঠাৎ করে ভাস্কর্যের খেলা আসলো কেন? তো ষড়যন্ত্র এইভাবেই হয়। আল্লাহ আমাদেরকে মোকাবেলা করার ক্ষমতা দিয়েছেন, নেত্রী কাজ করছেন, দেশের গোয়েন্দা সংস্থাগুলি কাজ করছে, প্রশাসন কাজ করছে, তাদের কাজ তারা করবে, আমাদের কাজ আমরা করব। আমাদের কাজ হচ্ছে একটাই, আমরা জনগণকে সংগঠিত করব। এই অনুরোধটা আমি যাচ্ছি আগামী 9 তারিখে দুপুর 2টার সময় বলতেছি, কিন্তু 2:30টার মধ্যে, কারণ শীতকাল, টাইমলি জনসভা শেষ হয়ে যাবে, কারণ আপনারা 5টার আগে জনসভা শেষ করতে হবে। ওইখানে হয়তো অনেকে স্টেজ উঠতে পারবেন না, অত বড় স্টেজ করার ক্ষমতা নাই, কারণ নেতা তো প্রচুর, এত নেতা হয়তো স্টেজ উঠতে পারবে না, হয়তো মাইন্ড করে আমার স্টেজ ডাকলো না কেন। ব্যানার, উঁচু ব্যানার কেউ নিয়ে আসবেন না, ওই যে বাঁশ দিয়া ব্যানার আছে না, ওই ব্যানার আনবেন না। আনতে হইলে টানা ব্যানার আনবেন, নিচে হাত দিয়া, কারণ ওই ব্যানারের জন্য মানুষ দেখা যায় না, পিছনে মানুষ সামনে দেখতে পারে না। সেই দিন কোন নেতৃত্ব দেখানোর জন্য না, আমাদের নিজাম হেলালোরা বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগাচ্ছে, আমরা এই ক্যামেরা দিয়ে প্রত্যেকটা মিছিল আমরা দেখতে পারবো, সবার রেকর্ড থাকবে আমাদের কাছে, সবার রেকর্ড থাকবে কোন মিছিল কোন কিভাবে আসলো। কারণ আমাদেরও জানা দরকার কার কি অবস্থান, এলাকায় কার কতটুকু মাটির তলে পা আছে, পায়ের তলে মাটি আছে, এটা দেখা দরকার না একটু, এটা আমরা দেখব। ওইটা এখন ডিজিটাল যুগ, এক জায়গায় বসে সব দেখা যায়, আমি পারি না, আমাদের বাচ্চারা পারে। তো আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আমার জন্য না, এদের জন্য না, ওই ছবিটার দিকে তাকায় রাখেন, ওই মানুষটার জন্য আর এই মহিলাটার জন্য নারায়ণগঞ্জে আমরা সমাবেশ করব। আর ওই সমাবেশের পরে যাতে সারা বাংলাদেশ জেগে উঠে, এইভাবে সমাবেশ করতে চাই। আপনারা সবাই প্রস্তুত আছেন কিনা? আলহামদুলিল্লাহ। সেদিন নারায়ণগঞ্জের মানুষ শুধু মাথা থাকবে মানুষের, আর সেই মাথা হবে আওয়ামী লীগের মাথা না, কারণ শেখ হাসিনা এখন বাংলাদেশে আওয়ামী লীগের সম্পদ না, উনি আপনার আমার বাচ্চার ভবিষ্যৎ। বঙ্গবন্ধু ছিলেন এদেশের স্বাধীনতার ভবিষ্যৎ, আর শেখ হাসিনা হচ্ছেন আপনার আমার বাচ্চার সুন্দর বাংলাদেশের ভবিষ্যৎ। ওরা আমার ভবিষ্যৎকে মারতে চায়, ওরা আমাদের স্বপ্নকে মারতে চায়, ওরা আমাদের স্বপ্নকে আরেকবার খুন করতে চায়। একবার 50 বছর পিছিয়ে গেছি, এইবার যদি আঘাত করে আগামী 200 বছর কি হবে জানি না। সিরিয়া, আফগানিস্তানে কি হচ্ছে দেখেন না? সিরিয়ার মতো ধনী দেশের মেয়েরা আজকে সারা পৃথিবী ছড়ায় গেছে, কি করতেছে? প্রতিটা বৃত্তি করতেছে বেচারীরা, বাস্তব কথা। যান মিডল ইস্টে যান, দেখবেন, আমি দেখে আসলাম তো
কথা বললাম একটা ড্রাগ স্টোরে কাজ করে যে কি অবস্থা তোমাদের, বলে ঠিক করবো বলো। আমাদের বাড়ি ঘর সব ছিল, আমার বাবা ডক্টর ছিল, আমার মা ডক্টর ছিল, আমার হাজবেন্ড এই অফিসার ছিল, মেরে ফেলা হয়েছে। সো আই হ্যাভ টু সার্ভাইভ। আমরা কি চাই ওইরকম একটা বাংলাদেশ হবে যে আমাদের মা বোন অন্য জায়গায় যে ওই বাংলাদেশ চাই আমরা? নিশ্চয়ই চাই না। তো আমাদের যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ ইমানদারি আছে, ইমানদারির সাথে করতে হবে। তাই আবারও সবাইকে দাওয়াত দিচ্ছি, রাগ করলে মারলে মারেন, কাটলে কাটেন, সবাই দাওয়াত দিচ্ছি, আসেন এক মঞ্চে এসে মিটিং করি। আসেন, একটা কথা বলি যে আমাদের ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত, আদর্শ আমাদের বঙ্গবন্ধু। তারপরে যদি কেউ আসে আসবে, নাহলে নাই। আমার বলার দরকার বললাম, কারণ এমনিতেই যাওয়ার সময় হয়ে গেছে। সবাই মিলামিশা থাকলে সংসার ভালো থাকে। তারপরে যে যেটা করতেছে কর্মের বিচার, এই আখেরাতেও হবে, এখনো হবে, আখেরাতেও হবে, এখনো হবে। আর এরপরে যেটা করবো আমরা, যেটা বলছি, রাস্তাঘাট স্কুল কলেজ যেটা করতেছি, এই মিটিং এর পর থেকে শুরু হবে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে কমিটি করা, পঞ্চায়েত কমিটি করবো আমরা। ওই পঞ্চায়েত কমিটি আওয়ামী লীগ নেতা মূল থাকবেন না, ভালো মানুষগুলি থাকবে মেন। সমাজের কিছু লোক আছে যে আওয়ামী লীগ করতে চায় না, বঙ্গবন্ধুর ভালোবাসে, কিন্তু ভালো মানুষ। আমার স্বামী উসমান দুই চোখে দেখতে পারে না, কিন্তু শেখ হাসিনাকে ভালোবাসে, মনে করে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ চলবে না, এটা বিশ্বাস করে। ওই লোকগুলিকে, অর্থাৎ স্বাধীনতা পক্ষের লোকগুলিকে এক জায়গায় আনতে হবে। মানুষ কি চায়? রাস্তাঘাট, পুল কারবার, স্কুল কলেজ চায়। মানুষ তার চেয়েও বেশি চায় শান্তিতে থাকতে চায়, মাদক দেখতে চায় না, সন্ত্রাস দেখতে চায় না, চাঁদাবাজি দেখতে চায় না, ভূমিদস্যু দেখতে চায় না, জমি দখল দেখতে চায় না, মানুষ দেখতে চায় না। যারা এগুলি করেন তাদেরকে মনে রাখতে হবে কি করবেন, কার জন্য করতেছেন। সম্পদ দখল করতেছেন? কোরআন পড়েন, কোরআনে বলা আছে কেউ যদি এক খণ্ড জমিও কারোর দখল করে, তাহলে রোজ কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গলার ভিতরে অহুদ পাহাড় ঝুলাই দিবেন। অহুদ পাহাড়, অহুদ পাথর না, কয়েকটা পত্রিকার একটু অহুদ পাথর, অহুদ পাথর না, অহুদ পাহাড়। দুনিয়াতে আমাদের যেতে হবে এবং হাতটাকে খালি করে। আলেকজান্ডার গ্রেট বলে গেছে ওইটা, যে আমার মৃত্যু হওয়ার পরে আমার হাতটাকে কবরের বাইরে রেখো, যে আমি শূন্য হাতে গেলাম। হ্যাঁ, অবশ্যই সৎ পথে উপার্জন করা কোনো দোষের কিছু না, অর্থ ইনকাম করা কোনো দোষের কিছু না, বা দেখতে হবে যে আপনি কি কোন পথে উপার্জন করছেন। যাই হোক, নারায়ণগঞ্জে আমরা কাজ করছি, আল্লাহর রহমতে আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। শুধু দোয়া করে মেডিকেল কলেজে জানতে পারি। আজকেও যখন আসতেছি দেখলাম নাসিম ওসমান মেমোরিয়াল পার্কের সামনে মরা গরু পূজা আছে আরেকটা। কাউন্সিলর অনেকে আছেন এখানে, দয়া করে একটু বললেন, মানুষ খারাপ বলে, ওটা তো বলবে আমি সিটি কর্পোরেশন ফেলিনি, আপনি সদল এগুলো করবো। ভাই আমরা তো ফেলি নাই, ভাই আপনি ফেলেন নাই সেটা তো পরের কথা, কেউ যাতে না ফেলতে পারে সেটা দেখার দায়িত্ব তো আপনার। এই জন্য তো আমরা ট্যাক্স দেই, ঢাকার চেয়েও ট্যাক্স বেশি দিই আমরা। ওই যে ছবি আছে, ঢাকার চেয়ে তো ট্যাক্স বেশি দেই, সেই যে দেখবেন না, একটু দেখা দরকার, নাহলে মানুষ ঠিকই বলে যখন আসে। আমি যখন আসতেছি গাড়িতে আমি দেখছি মহিলাগুলি সব এইভাবে মুখ চাপা, মাস্ক পরছে, তার উপরে মুখ চাপা, গরু ফুইলে এরকম বোম হয়ে গেছে। হইল যে কথার বাড়াই না, কি কি কাজ হচ্ছে আপনারা জানবেন সব, আমরা 9 তারিখে বলবো। ইনশাল্লাহ একটা কথা বলতে পারি, যে আল্লাহ আমার নেত্রীকে হায়াতে তৈয়ব দান করেন। আপনাদের সাথে আমার লিখিত চুক্তি থাকলো, আগামী 2 বছরের মধ্যে যেই কাজ আমরা আনতেছি, আর ইনশাল্লাহ নারায়ণগঞ্জের জমির দাম ঢাকার চেয়েও বাড়বে ইনশাল্লাহ, এবং আধুনিক জায়গায় পরিণত হবে। আর যদি একটু ওনাদের সহযোগিতা পাই, সিটি কর্পোরেশন এবং যে মেয়র সাহেব এবং সেলিম ওসমান সাহেব উনি তো করবেন, একটু সহযোগিতা পাই, যা গালাগালি করেন, কিন্তু একসাথে বসে যদি একটু কাজ করা যায়, তাহলে এই শহরটা যে একটা অকেজ শহর হয়ে আছে, এটা থাকবে না। আমরা আধুনিক নারায়ণগঞ্জ এটা পরিণত করতে পারি। তারপরে মরে যাওয়ার পর মানুষ বলবে যে হ্যাঁ, এরা সবাই মিলে করে দিয়ে গেছিল। মরার পরে যদি কয় কালেকশনের লাভ, এখন তো সবাই হাততালি দিব জীবিত অবস্থায়।
এটা নিয়ম, এটাই দুনিয়ার নিয়ম। তো মৃত্যুর পর যদি মানুষ মনে থাকে, মৃত্যুর পর যদি মানুষের জন্য মানুষের হাত তোলা হয়, এটা হচ্ছে দোয়া। জীবিত থাকা অবস্থায় তো সবাই ডাকলেই দাও, এখন ক্ষমতা আছে, এখন সবাই ডাকলেই আইব। যাই হোক, অনেকগুলি কথা বললাম, কেউ কিছু খারাপভাবে দিবেন না, কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেও কিছু বলি নাই। সবাই আপন লোক, সবাই কাছের লোক, সবাই ভালোবাসার লোক। ভুল থাকলে আমারই আছে, ত্রুটি থাকলে আমারই আছে। আসেন সব ভুল ত্রুটি ভুইলা সবাই মিলে একসাথে নারায়ণগঞ্জ থেকে আবারও সুন্দর করি, নারায়ণগঞ্জ থেকে জাগ্রত করি, নারায়ণগঞ্জ থেকে পরিচ্ছন্ন করি, নারায়ণগঞ্জ থেকে সন্ত্রাসমুক্ত করি এবং নারায়ণগঞ্জ থেকে প্রমাণ করি নারায়ণগঞ্জ বঙ্গবন্ধু ছিল, নারায়ণগঞ্জ বঙ্গবন্ধুর আছে, নারায়ণগঞ্জ বঙ্গবন্ধুই থাকবে ইনশাআল্লাহ। এই বলে বিদায় নিচ্ছি আপনাদের সবার কাছে। আপনারা যে কোনো ভুল ত্রুটি বলে থাকি আশা করি মাফ করবেন। আর যারা আসবেন চেষ্টা করবেন মাস্কটা পরে আসতে, কারণ এই করোনা কিন্তু বাড়তেছে দিন বাই দিন। কত মানুষ চলে ডেলি চলে জায়গা, আওয়ামী লীগের কত বড় বড় নেতা, জাতীয় পর্যায়ে কত বড় বড় লোক চলে গেল সবাই। তো নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। মাস্ক পরলে বেঁচে যাবেন এরকম কথা না, কিন্তু আল্লাহ বলছে প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করো। আল্লাহর প্রতি থাকতে হবে আর আল্লাহর কাছে কানতে হবে, যার যার ধর্ম নিয়ে কানতে হবে। প্রত্যেকের ধর্মই সুন্দর, যার যার ধর্ম তার তার কাছে। অনুরোধ করবো জায়না মধ্যে বসে বাবা মা ভাই বোনের সাথে যেমন দোয়া করে, আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে ভিক্ষা চাই এই মহিলার জন্য দোয়া করেন, শেখ হাসিনার জন্য। আল্লাহ যাতে তাকে সমস্ত বিপদ আপদ বালা মসজিদ থেকে রক্ষা করে এবং তাকে যাতে হায়াতে তৈয়বা দান করেন এবং এই দেশের জন্য উনি এই সব বাস্তবায়ন করার ক্ষমতা যাতে আল্লাহ তাকে দেন এবং এই দেশে যাতে শান্তি থাকে, এই দেশে যাতে অশান্তি না হয়, এই দেশে যাতে মাথা উঁচু করে দাঁড়ায়। 30 লক্ষ মানুষ যে জন্য জীবন দিয়েছিল সেই স্বপ্ন যাতে পূরণ হয়, এইটুকু দোয়া সবাই একটু করবেন। কারণ দেশ ভালো থাকলে আমি আপনি সবাই ভালো থাকবো। দেশ যদি না থাকে আমি আওয়ামী লীগ কি আর বিএনপি কি জাতীয়বাদী কি, দেশ ভালো থাকলে সবার জন্যই ভালো, আর দেশ খারাপ থাকলে সবার জন্যই খারাপ। তো আর কথা বাড়াই না, সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।